নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল সাসপেন্স স্টোরিজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজকের গল্প সত্যজিৎ রায়ের সেপ্টোপাসের খিদে। এরকম আরও নতুন নতুন সাসপেন্স ও ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেল সাসপেন্স স্টোরিজকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুনতে থাকুন আজকের গল্প সত্যজিৎ রায়ের সেপ্টোপাসের খিদে। কড়া নাড়ার আওয়াজ পেয়ে আপনা থেকেই মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে পড়ল। বিকেল থেকে এই নিয়ে 4 বার হলো। মানুষে কাজ করে কি করে? কার্তিকটাও সেই যে বাজারে গেছে আর ফেরার নামটি নেই। লেখা বন্ধ করে নিজেকেই উঠে যেতে হলো। দরজা খুলে আমি তো অবাক। আরে এই যে কান্তিবাবু, বললাম কি আশ্চর্য, আসুন আসুন। চিনতে পেরেছ? প্রায় চেনা যায় না বললেই চলে। ভদ্রলোককে ভিতরের ঘরে এনে বসালাম। সত্যি 10 বছরে অবিশ্বাস্য পরিবর্তন হয়েছে কান্তিবাবুর চেহারায়। একেই 1950-তে আসামের জঙ্গলে ম্যাগনিফাইং গ্লাস হাতে লাফিয়ে লাফিয়ে বেড়াতে দেখেছি। 50-এর কাছাকাছি বয়স তখনই, কিন্তু একটিও চুল পাকেনি। আর ওই বয়সে উৎসাহ ও এনার্জির যা নমুনা দেখেছিলাম তা সচরাচর আমাদের তরুণদের মধ্যেও দেখা যায় না। তোমার অর্কিডের শখ এখনো আছে দেখছি। আমার ঘরের জানালায় একটা টবের মধ্যে কান্তিবাবুর দেওয়া একটা অর্কিড ছিল। শখ এখনো আছে বললে অবশ্যই ভুল বলা হবে। কান্তিবাবুই গাছপালা সম্পর্কে একটা কৌতূহল আমার মধ্যে জাগিয়ে তুলেছিলেন। তারপর উনি দেশ ছাড়া হওয়ার পর থেকে ক্রমে সে শখটা আপনা থেকেই উবে গেছে, যেমন অন্যান্য শখগুলোও গেছে। এখন লেখা নিয়েই থাকি। ইদানিং দিনকাল বদলেছে। বই লিখেও আজকাল রোজগার হয়। 3টি বইয়ের বিক্রির টাকাতেই তো প্রায় সংসার চলে যাচ্ছে আমার। অবশ্যই সংসার বলতে আমি, আমার বিধবা মা আর চাকর কার্তিক। চাকরি একটা আছে বটে, তবে আশা আছে বই থেকে তেমন তেমন রোজগার হলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেবল লিখব আর লেখার অবসরে দেশ ভ্রমণ করব। কান্তিবাবু বসে থাকতে থাকতে হঠাৎ শিউরে উঠলেন। বললাম, ঠান্ডা লাগছে, জানালাটা বন্ধ করে দেব? এবার কলকাতায় শীতটা না 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 ওরকম আজকাল মাঝে মধ্যে হয়। বয়স হয়েছে তো, তাই নার্ভগুলো ঠিক। অনেক প্রশ্ন মাথায় আসছিল। কার্তিক ফিরেছে, ওকে চা আনতে বললাম। কান্তিবাবু বললেন, বেশিক্ষণ বসবো না। তোমার উপন্যাস হাতে এসেছিল কখনো একখানা? তোমার প্রকাশকের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে এখানে এলুম। এসেছি একটা বিশেষ দরকারে। বলুন না। তবে তার আগে, মানে কবে দেশ থেকে ফিরলেন, কোথায় ছিলেন, কোথায় আছেন, এসবগুলো জানতে খুব ইচ্ছে করছে। ফিরেছি 2 বছর, ছিলুম আমেরিকায়। আছি বারাসাতে। বারাসাত একটি বাড়িও কিনেছি। তাই নয় কি? কান্তিবাবু কি জানি বলতে গিয়েও বললেন না। চাটা শেষ করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে অবশেষে আমার দিকে চোখ তুলে চাইলেন। তার চোখের করুণ সংশয়কুল দৃষ্টি দেখে আমার মনটা হঠাৎ করে কেমন একটা অজানা শঙ্কার ভরে উঠল। সত্যি ভদ্রলোকের চেহারায় কি আশ্চর্য পরিবর্তন ঘটেছে। কান্তিবাবু ধীর কণ্ঠে বললেন, হরিমল আমার বাড়ি থেকে এখান থেকে 21 মাইল। 58 বছর বয়সে নিজে কলেজ স্ট্রিট পাড়ায় ঘোরাঘুরি করে তোমার ঠিকানা সংগ্রহ করে যখন এখানে এসেছি, তখন নিশ্চয়ই একটা গাঢ় কারণ রয়েছে। এটা বুঝতে পারছো তো? নাকি ওই সব আজে বাজে রং চড়ানো গল্পগুলো লিখে সে বুদ্ধিটাও হারিয়েছ? ভাবছো লোকটা একটা টাইপের বটে, একটা গল্প লাগাতে পারলে বেশ হয়। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। কান্তিবাবু ভুল বলেননি। তাকে একটা গল্পের চরিত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা মনের আনাচে কানাচে সত্যি ঘোরাফেরা করছিল। ভদ্রলোক বললেন, জীবনের সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলে যাই লেখো না কেন
সব ফাঁকা আর ফাঁকি হয়ে যাবে। আর এটা মনে রেখো যে তুমি কল্পনায় যতই রং চড়াও না কেন, বাস্তবের চেয়ে কখনোই তা বেশি বিস্ময়কর হতে পারবে না। যাকগে, আমি তোমার উপদেশ দিতে আসিনি, আমি এসেছি সত্যি কথা বলতে, তোমার সাহায্য ভিক্ষে করতে। কান্তিবাবু আবার বাঘটার দিকে চাইলেন। কি সাহায্যের কথা বলছেন ভদ্রলোক? তোমার বন্দুকটা আছে না, না বিদায় করে দিয়েছো? আমি একটু চমকে গিয়ে ভদ্রলোকের দিকে চাইলাম। বন্দুকের কথা জিজ্ঞেস করছে কেন? বললাম আছে, তবে মগরুচে ধরেছে বোধহয়, কিন্তু কেন? কাল ওটা নিয়ে আমার বাড়িতে একবার আসতে পারবে? আমি ভদ্রলোকের দিকে চাইলাম। না, রসিকতার কোনো ইঙ্গিত নেই তার দৃষ্টিতে। অবশ্যই কেবল বন্দুক নয়, টোটাও লাগবে। কান্তিবাবুর এ অনুরোধে কি বলবো চট করে ভেবে পেলাম না। একবার মনে হলো কথা শুনে হয়তো বুঝতে পারছি না, কিন্তু আসলে হয়তো ভদ্রলোকের মাথাটা খারাপ হয়ে গেছে। খামখেয়ালি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, নইলে আর জীবন বিপন্ন করে উদ্ভট গাছপালার উদ্দেশ্যে কেউ বনে বাজারে ধাওয়া করবে? বললাম, বন্দুক নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই, তবে কারণটা জানার জন্য বিশেষ কৌতূহল হচ্ছে। আপনাদের ও অঞ্চলে জন্তু জানোয়ার কি চোর ডাকাতের উপদ্রব হচ্ছে নাকি? কান্তিবাবু বললেন, সেসব তুমি এলে পরে বলবো। বন্দুকের প্রয়োজন শেষ পর্যন্ত নাও হতে পারে, আর যদি হয়ও বা, একটু বলে রাখছি, তোমায় কোনো দণ্ডনীয় অপরাধের দায় পড়তে হবে না। কান্তিবাবু উঠে পড়লেন। তারপর আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছেই এসেছি কারণ শেষ যা দেখছি তোমায়, তাতে মনে হয়েছিল যে আমার মতো তোমারও নতুন ধরনের অভিজ্ঞতার প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে। তাছাড়া আমার লোক সমাজে যাতায়াতও আগের থেকে কম ছিল, এখন প্রায় নেই বললেই চলে, এবং চেনা পরিচিতের মধ্যে মুষ্টিমেয় যে কজন আছে তোমার বিশেষ গুণগুলি তাদের মধ্যে কারোর মধ্যেই নেই। অতীতের অ্যাডভেঞ্চারের গন্ধে যে বিশেষ উত্তেজনা শিরায় শিরায় অনুভব করতাম, আজ সেই মুহূর্তে আবার যেন তার কিছুটা অনুভব করলাম। বললাম, কোথায়, কখন, কিভাবে যাব যদি একটু বলে দেন। সে বলে দিচ্ছি। যশোর রোড দিয়ে সোজা গিয়ে বারাসাত স্টেশনে পৌঁছে ওখানকার যে কোনো লোককে মধুর মুরলীর দিঘির কথা জিজ্ঞেস করবে, সেটা স্টেশন থেকে মাইল চারেক। সেই দিঘির পাশে একটা পুরনো ভাঙা নীল কুঠি আছে, তার পাশেই আমার বাড়ি। তোমার গাড়ি আছে তো? না, আমার এক বন্ধুর আছে। বাগান আছে? আছে। আর গ্রিন হাউস? কান্তিবাবুর বাড়ির বাগানের একটি চমৎকার গ্রিন হাউস বা কাঁচের ঘর ছিল, যাতে তিনি তার দুষ্প্রাপ্য গাছগুলিকে তোয়াজে রাখতেন। কত রকম অদ্ভুত গাছ যে দেখেছি সেখানে তার ঠিক নেই। এই অর্কিড তো প্রায় 60-65 রকমের। তার ফুলের বৈচিত্র্যে উপভোগ করি একটা কান্তিবাবু আমার ঘরের উত্তরের দেওয়ালের দিকে চেয়ে রয়েছেন, দেখে আমার চোখও সেই দিকে গেল। মাথা সমেত একটি রয়্যাল বেঙ্গলের ছালের ছবি সেখানে ঝোলানো রয়েছে। বললাম, চিনতে পারছেন? হ্যাঁ, এটাই তো বাঘ তো। হ্যাঁ বলুন, ওই দেখুন কানটার পাশে বুলেটের ফুটোটাও রয়েছে। আশ্চর্য টিপ ছিল তোমার। এখনও বলতে পারো অব্যর্থগুলি। জানি না, অনেকদিন পরীক্ষা করিনি। শিকার ছেড়ে দিয়েছি প্রায় 5-7 বছর হলো। অনেক তো মারলাম, বয়স হয়েছে। তাই আর প্রাণী হত্যা, মাছ মাংস ছেড়েছো নাকি? নিরামিষ খাচ্ছ না? তবে শুধু হত্যা। বাঘ মারলে কি, কুমির মারলে কি, মোষ মারলে ছাল ছাড়িয়ে মাথা স্টাফ করে কি শিং মাউন্ট করে দেওয়ালে টাঙিয়ে রাখলে। ঘরের শোভা বাড়ল। এসে কেউ আতঙ্কে উঠলো, কেউ বাহবা দিল তোমার জোয়ান বয়সের অ্যাডভেঞ্চারের কথা মনে পড়লো। আর মুরগি, ছাগল, ইলিশ, মাকুর যে চিবিয়ে খেয়ে ফেলছো হে। শুধু প্রাণী হত্যা নয়, প্রাণী হজম। কি আর বলি, অস্বীকার করতে পারলাম না। কার্তিক চা দিয়ে গেল। কান্তিবাবু কিছুক্ষণ গভীর থেকে আবার শিউরে উঠে চায়ে প্যারাটা তুলে নিলেন। চুমুক দিয়ে বললেন, চিবিয়ে চিবিয়ে খাদ্য সম্পর্ক সেতু সৃষ্টি করা থেকেই। ওই যে টিকটিকিটা,
ও ও তো পেতে রয়েছে, দেখছো? দেখলাম কিং কোম্পানি ক্যালেন্ডারে ঠিক উপরে একটা টিকটিকি, তার থেকে ইঞ্চি খানেক দূরে একটা ওই চিংড়ির দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে। তারপর দেখতে দেখতে গুটি গুটি করে অতীব সন্তর্পণে পোকাটার দিকে অগ্রসর হয়ে হঠাৎ তীর বেগে ছোবলে সেটাকে মুখে পড়ে নিল। গান্ধীবাবু বললেন, ব্যাস চললো ডিনার, খালি পেটে আর খাওয়া। খাওয়াটাই সব, বাকি মানুষে খাচ্ছে, মানুষ ছাগলে খাচ্ছে, আর ছাগল কিনা খাচ্ছে। ভাবতে গেলে কি বন্য, কি আদিম, কি হিংস্র মনে হয় তো বলো, অথচ এই হলো নিয়ম, এছাড়া গতি নেই। সো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের এই চ্যানেল সানডে সাসপেন্স স্টোরিজকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রেডিও মির্চি সানডে সাসপেন্স, রেডিও মির্চি সানডে সাসপেন্স, সানডে সাসপেন্স, রেডিও মির্চি, সানডে সাসপেন্স, রেডিও মির্চি। সো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ।